তোমাদের যাদের এনটিপিসি এক্সাম রয়েছে কিন্তু জিকেতে তোমরা তেমন প্রিপারেশান নিতে পারোনি, তোমাদের দেখো সাজেশন ভিত্তিক আমি 20টা স্পেশাল ক্লাস করেছি, যেখানে সম্পূর্ণ জিকে সিলেবাসটাই আমি তোমাদের এই 20টা স্পেশাল ক্লাসের মাধ্যমে সমস্তটাই রিভিশন করিয়ে দেবো। সে তুমি হিস্ট্রি, জিওগ্রাফি, স্ট্যাটিক জিকে, পলিটিক্স, কারেন্ট অ্যাফেয়ার্স যা কিছুই পড়ো না কেন, সমস্ত কিছু আমি এই 20টা ক্লাসের মাধ্যমে তোমাদের রিভিশন করিয়ে দিচ্ছি। পরীক্ষা দেওয়ার আগে অন্তত আমার এই 20টা ক্লাস কিন্তু দেখে যেও। তো দেখো আজকের এই ক্লাসে আমরা প্রাচীন ভারতের ওপরে আরেকটা ক্লাস করে নেব। আগের দিন আমরা একটা ক্লাস করে নিয়েছি যেখানে 50টা ভিভিআই গুরুত্বপূর্ণ প্রশ্ন আমরা পড়ে নিয়েছি। আজকে আরও 50টা গুরুত্বপূর্ণ প্রশ্ন আমরা পড়ে নেব। দেখো প্রথম প্রশ্ন কি বলছে, বলছে বেনারসের ক্ষত্রিয় রাজা অশ্বসেনার পুত্র পার্শ্বনাথ কততম জৈন তীর্থঙ্কর ছিলেন? বলো। তাহলে বুঝতেই পারছো যে পার্শ্বনাথের কথা বলা হচ্ছে। পার্শ্বনাথ ছিলেন 23তম জৈন তীর্থঙ্কর। আর এই পার্শ্বনাথ হচ্ছে বেনারসের ক্ষত্রিয় রাজা অশ্বসেনার পুত্র, মাথায় রাখবে। বলছে দিলবাড়া মন্দির কোথায় অবস্থিত? বলো। দিলবাড়া মন্দিরটা রয়েছে মাউন্ট আবুতে। কোথায়? মাউন্ট আবুতে দিলবাড়া মন্দিরটা অবস্থিত। নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে কোনটিতে বেনুবন বিহার বৌদ্ধ মঠ রয়েছে? বেনুবন বিহার বৌদ্ধ মঠ এটা কোথায় রয়েছে? ত্রিপুরা রাজ্যে রয়েছে, মাথায় রাখবে। বলছে বুদ্ধ সারনাথে তার 5 শিষ্যের কাছে তার প্রথম ধর্মোপদেশ দেন, যাকে ড্যাশ বলা হয়? কি বলা হয়? ধর্মচক্র প্রবর্তন। মাথায় রাখবে যে বুদ্ধ সারনাথে, কোথায়? সারনাথে তার 5 জন শিষ্যের কাছে তার প্রথম ধর্মোপদেশ দেন, যাকে বলা হয় ধর্মচক্র প্রবর্তন। বলছে দেখো পরে প্রশ্ন বলছে যে কালচক্রযান কোন ধর্মের সঙ্গে যুক্ত? বলো। মাথায় রাখবে কালচক্রযান এটা হচ্ছে বৌদ্ধ ধর্মের সঙ্গে সম্পর্কিত। দ্বিতীয় বৌদ্ধ সঙ্গীতি, দেখো দ্বিতীয় বৌদ্ধ সঙ্গীতি কোথায় অনুষ্ঠিত হয়েছিল? বলো। দ্বিতীয় বৌদ্ধ সঙ্গীতি বৈশালীতে হয়েছিল। অপশান বি আমাদের সঠিক উত্তর। বলছে বুদ্ধ গয়াতে মহাবোধি মন্দির কে নির্মাণ করেছিল? মহাবোধি মন্দির বুদ্ধ গয়াতে কে নির্মাণ করেছিল? সম্রাট অশোক মহাবোধি মন্দিরটা নির্মাণ করেছিল। চটপট পড়ে নাও, বেশি তোমাদের সময় আমি নষ্ট করব না, ঠিক আছে? চটপট ক্লাসটা করে নাও। বলছে দেখো গৌতম চূড়ান্ত উপলব্ধির জন্য বোধগয়া যাওয়ার আগে 6 বছর ধরে কোন স্থানে ধ্যান করেছিলেন বলে মনে করা হয়? সঠিক উত্তর হবে প্রাগবোধি। মাথায় রাখবে যে বৌদ্ধ চূড়ান্ত উপলব্ধির জন্য বোধগয়ায় যাওয়ার আগে 6 বছর ধরে যে স্থানে ধ্যান করেছিলেন সেটা হচ্ছে প্রাগবোধি বলা হয়, ঠিক আছে? বৌদ্ধ ধর্মের তৃতীয় যানটি কী নামে পরিচিত? বলো। বৌদ্ধ ধর্মের তৃতীয় যান বজ্রযান। মাথায় রাখবে বৌদ্ধ ধর্মের তৃতীয় যানকে বজ্রযান বলা হয়। কোন ধর্মমতে ভাগ্যই সব কিছু নির্মাতা, মানুষ ক্ষমতাহীন? বলো। কোন ধর্মমতে ভাগ্যই সব কিছু নির্মাতা, মানুষ ক্ষমতাহীন? আজীবক। মাথায় রাখবে আজীবক ধর্মমতে ভাগ্যই সব কিছু নির্মাতা, মানুষ ক্ষমতাহীন। নিম্নোক্ত কোনটির অর্থ বৌদ্ধ মঠ যেখানে বৌদ্ধ ভিক্ষুরা বসবাস করতেন? বিহার। কি বললাম? বিহার। মাথায় রাখবে যে হচ্ছে বিহারই হচ্ছে যেখানে বৌদ্ধ ভিক্ষুকরা বসবাস করতো, সেই জায়গাটাকে বলা হতো বিহার। কার নেতৃত্বে দ্বিতীয় বৌদ্ধ সম্মেলন বৈশালীতে অনুষ্ঠিত হয়েছিল বলে ফেলো? কার নেতৃত্বে দ্বিতীয় বৌদ্ধ সম্মেলনটা অনুষ্ঠিত হয়েছিল? কালাশোকের নেতৃত্ব। মাথায় রাখবে কালাশোকের নেতৃত্বে দ্বিতীয় বৌদ্ধ সম্মেলনটা অনুষ্ঠিত হয়েছিল। হচ্ছে প্রসিদ্ধ বৌদ্ধ শৈলী ধামেক স্তূপ কোন বংশের শাসনকালে গঠিত হয়েছিল? মাথায় রাখবে ধামেক স্তূপ এটা হচ্ছে মৌর্য বংশের শাসনকালেই গঠিত হয়েছিল। গৌতম বুদ্ধের কোন ধর্মপ্রচারটি অগ্নি ধর্মপ্রচার নামে পরিচিত? মাথায় রাখবে আদিত্য পরিযায়া সূত্র এই ধর্মপ্রচারটি অগ্নি ধর্মপ্রচার নামে পরিচিত। বলছে দেখো বৌদ্ধ গ্রন্থ অধ্যয়নের জন্য কোন চৈনিক পণ্ডিত বিজয় ওয়ারায় থাকতেন? তা এখানে মাথায় রাখবে যে বৌদ্ধ গ্রন্থ অধ্যয়নের জন্য চৈনিক পণ্ডিত জুয়ানজাং। কি বললাম? জুয়ানজাং, যিনি বিজয় ওয়ারায় থাকতেন। পরে প্রশ্ন বলছে বৌদ্ধ তীর্থস্থান টুথ টেম্পল এটা কোথায় রয়েছে? কোন দেশে অবস্থিত? শ্রীলঙ্কায়। মাথায় রাখবে টুথ টেম্পল এটা শ্রীলঙ্কায় অবস্থিত। পাটলিপুত্রের পূর্বে মগধের রাজধানী কী ছিল? তাহলে পাটলিপুত্রের পূর্বে মগধের রাজধানী ছিল রাজগৃহ। নিম্নলিখিত কোনটি, দেখে নাও একটু মিস্টেক হয়ে গেছে, যে নিম্নলিখিত কোনটি কুরু মহাজন পদের রাজধানী? তাহলে কুরু মহাজন পদের রাজধানী কী ছিল? ইন্দ্রপ্রস্থ। মাথায় রাখবে কুরু মহাজন পদের রাজধানী ছিল ইন্দ্রপ্রস্থ।
গঙ্গা এবং সোন নদীগুলো প্রাচীন ভারতের কোন মহাজন পদের ওপর দিয়ে প্রবাহিত হয়েছিল? মাথায় রাখবে মগধ। প্রাচীন ভারতের এই মগধ মহাজন পদের ওপর দিয়েই গঙ্গা এবং সোন নদীগুলো প্রবাহিত হয়েছিল। প্রাচীনকালে অযোধ্যা কী নামে পরিচিত ছিল? তাহলে প্রাচীনকালে অযোধ্যাকে বলা হতো কোশল। কি বললাম? প্রাচীনকালে অযোধ্যাকে কোশল বলা হতো। বলছে আলেকজান্ডার ও পুরু নিচে কোন নদীর তীরে যুদ্ধ করেছিল বলো? আলেকজান্ডার এবং পুরু নিচে মাথায় রাখবে ঝিলাম নদীর তীরে। আলেকজান্ডার এবং পুরু তোমার হচ্ছে ঝিলাম নদীর তীরেই তারা যুদ্ধ করেছিল। কোন যুদ্ধ করেছিল সেটা আমাকে কমেন্টে জানাও। বলছে কোন শিলালিপিতে অশোকের কলিঙ্গ যুদ্ধ বিজয়ের বর্ণনা রয়েছে বলো? মাথায় রাখবে ত্রয়োদশ শিলালিপিতে অশোকের কলিঙ্গ যুদ্ধ বিজয়ের বর্ণনা আমরা জানতে পারি। বলছে প্রথমবারের জন্য কোন ঐতিহাসিক ব্যক্তিত্ব গঙ্গা, যমুনা এবং সিন্ধু উপত্যকাকে একটি প্রশাসনিক ক্ষমতা অধিকারে নিয়ে আসে? মাথায় রাখবে চন্দ্রগুপ্ত মৌর্য প্রথমবারের জন্যই তিনি ঐতিহাসিক ব্যক্তিত্ব হিসাবে গঙ্গা, যমুনা, সিন্ধু এই 3 নদীর উপত্যকাকে প্রশাসনিক ক্ষমতার আওতায় এনেছিলেন। ঠিক আছে। বলছে ভারতের রৌপ্য মুদ্রার প্রচলন করেন কে? মাথায় রাখবে ভারতের রৌপ্য মুদ্রার প্রচলন করেছিলেন চন্দ্রগুপ্ত মৌর্য। লোরিয়া, দেখো লোরিয়া নন্দনগড় স্তম্ভটি কোথায় অবস্থিত? মাথায় রাখবে লোরিয়া নন্দনগড় স্তম্ভটি এটা কোথায় রয়েছে? চম্পারণে। কোথায়? চম্পারণে অবস্থিত। বলছে কোন মৌর্য সম্রাট 261 খ্রিস্টপূর্বাব্দে, ঠিক আছে, 261 খ্রিস্টপূর্বাব্দের কাছাকাছি সময় কলিঙ্গ জয় করার জন্য সামরিক অভিযানের নেতৃত্ব দিয়েছিল বলো? সঠিক উত্তর কী হবে? মাথায় রাখবে সম্রাট অশোক 261 খ্রিস্টপূর্বাব্দের কাছাকাছি সময়ে কলিঙ্গ জয় করার জন্যই সামরিক অভিযানের নেতৃত্ব দিয়েছিলেন। মৌর্য সম্রাট অশোক নির্মিত সারনাথের সিংহ স্তম্ভটি তৈরি হয়েছিল ড্যাশ দ্বারা? বলো কী দিয়ে তৈরি হয়েছিল? মাথায় রাখবে মৌর্য সম্রাট অশোকের নির্মিত সারনাথের সিংহ স্তম্ভটি বেলে পাথর দ্বারা তৈরি। তাহলে এখানে পরীক্ষায় প্রশ্নটা এইভাবেও যদি দিয়ে দেয় যে সারনাথের সিংহ স্তম্ভটি কোন সম্রাটের দ্বারা নির্মিত হয়েছিল? মৌর্য সম্রাট অশোকের দ্বারাই কিন্তু নির্মিত, যেটা বেলে পাথর দ্বারা তৈরি। বলছে ঐতিহাসিক গ্র্যান্ড ট্রাঙ্ক রোড বেশ কয়েকজন শাসক দ্বারা নির্মিত হয়েছিল, তা মৌর্য শাসনকালে এটি কী নামে পরিচিত ছিল? মাথায় রাখবে উত্তরা পথ। কি বললাম? এই যে গ্র্যান্ড ট্রাঙ্ক রোড, এটা মৌর্য শাসনামলে এর নাম দেওয়া হয়েছিল উত্তরা পথ। ও যে ভারতে, দেখো পরের প্রশ্ন, ভারতে অশোকের শিলালিপি পাঠোদ্ধার করা প্রাচীনতম এপিগ্রাফ কোন লিপিতে লেখা? মাথায় রাখবে সেটা হচ্ছে ব্রাহ্মী লিপিতে লেখা। কি বললাম? ভারতে অশোকের শিলালিপি পাঠোদ্ধার করা প্রাচীনতম এপিগ্রাফ লিপিটা ব্রাহ্মী লিপিতে লেখা। সম্রাট অশোক তার নির্দেশাবলীগুলো শিলার উপর খোদিত করে রাজ্যের প্রধান ড্যাশটি গুরুত্বপূর্ণ স্থানে রেখেছিলেন, যাতে সকল প্রজা সেই নির্দেশাবলী দেখতে পান এবং সেই অনুসারে চলেন। তাহলে কতগুলো মানে কয়টি স্থানে তিনি সেই শিলালেখগুলো লিখেছিলেন, যেখানে যে শিলালেখগুলোতে কী ছিল? বিভিন্ন নির্দেশাবলী লেখা ছিল। মাথায় রাখবে 14টি। কতগুলো? 14টি গুরুত্বপূর্ণ স্থানে তিনি রেখেছিলেন। কার রাজত্বকালে ভারতের উপর সিল্ক রুট বা রেশম পথ তৈরি হয়েছিল বলো? মাথায় রাখবে কনিষ্করই রাজত্বকালে ভারতের উপর সিল্ক রুট অর্থাৎ রেশম পথ তৈরি হয়েছিল। ভারতে সর্বপ্রথম সোনার মুদ্রা কারা চালু করেছিল? মাথায় রাখবে ইন্দ্র গ্রিকরা ভারতে সর্বপ্রথম সোনার মুদ্রা চালু করেছিল। দেখো এলাহাবাদ স্তম্ভের উচ্চতা কত, যা সমুদ্রগুপ্তের সাথে সম্পর্কিত শিলালিপি বহন করে? মানে সমুদ্রগুপ্তের সঙ্গে সম্পর্কিত শিলালিপি বহন করে তোমার এই এলাহাবাদ স্তম্ভটি। তা এই স্তম্ভের উচ্চতা জানতে চাইছে 35 ফুট। মাথায় রাখবে এলাহাবাদ স্তম্ভের উচ্চতা 35 ফুট। কোন সম্রাটের সঙ্গে জড়িত? এটা সমুদ্রগুপ্তের সঙ্গে কিন্তু জড়িত এই এলাহাবাদ স্তম্ভটি। কোন গুপ্ত সম্রাট প্রথম মহারাজাধিরাজ উপাধি গ্রহণ করেছিল বলো? কোন সম্রাট প্রথম মহারাজাধিরাজ উপাধি গ্রহণ করে? সম্রাট প্রথম চন্দ্রগুপ্ত। মাথায় রাখবে প্রথম চন্দ্রগুপ্ত তিনিই কিন্তু মহারাজাধিরাজ উপাধিটা গ্রহণ করেছিল। দাক্ষিণাত্যের ক্ষেত্রে সমুদ্রগুপ্ত কী নীতি নিয়েছিল বলো? দাক্ষিণাত্যের ক্ষেত্রে বা দক্ষিণ জয়ের ক্ষেত্রে সমুদ্রগুপ্ত ধর্মবিজয়, মাথায় রাখবে ধর্মবিজয়, এই নীতিটাই তিনি কিন্তু খাটিয়েছিল। পরের প্রশ্ন বলছে যে কুষাণ শাসকদের বিশাল আকারের মাঠ মূর্তির একটি মন্দিরে পাওয়া গেছে। কি বললাম? কুষাণ শাসকদের বিশাল আকারের মাঠ মূর্তি
একটি মন্দিরে পাওয়া গেছে, যেটি কোন মানে নিচের কোন রাজ্যে রয়েছে আর কি, ঠিক আছে। তো এই মাঠ মূর্তি মাথায় রাখবে, মাঠ মূর্তি এটা উত্তরপ্রদেশে, কোথায়? উত্তরপ্রদেশে রয়েছে। দেখো মান্দাসর লিপি থেকে কোন রাজার কীর্তি জানা যায় বলো? মাথায় রাখবে মান্দাসর লিপি থেকে যশোবর্মনের কীর্তি সম্পর্কে জানতে পারি, যশোবর্মন সম্পর্কে, ঠিক আছে। নিম্নোক্ত কোন পরিব্রাজক হর্ষবর্ধনের সময় ভারতবর্ষে এসেছিলেন? হর্ষবর্ধনের সময় ভারতবর্ষে কে এসেছিলেন? হিউয়েন সাং, মাথায় রাখবে হিউয়েন সাং হর্ষবর্ধনের সময়ই ভারতে এসেছিল। কামসূত্র কে রচনা করেছিল বলো? কামসূত্র বাৎসায়ন, মাথায় রাখবে বাৎসায়ন কামসূত্র রচনা করেছিল। বলছে হর্ষবর্ধনের মৃত্যুর পর প্রতিহার, পাল এবং রাষ্ট্রকূট রাজারা কোন স্থানে আধিপত্য বিস্তারের জন্য নিজেদের মধ্যে যুদ্ধে লিপ্ত হয়ে পড়েছিল? কি জয়লাভের জন্য? কনৌজ, মাথায় রাখবে কনৌজের জয়লাভের জন্যই কিন্তু পাল, প্রতিহার এবং রাষ্ট্রকূটের রাজারা তারা নিজেদের মধ্যে যুদ্ধে জড়িত হয়ে পড়ে, ঠিক আছে। বলছে রবি কীর্তির আইহোল শিলালিপিতে কার বিরুদ্ধে দ্বিতীয় পুলকেশীর বিজয়ের বিস্তারিত বর্ণনা করেছে বা বর্ণনা রয়েছে বলো? সঠিক উত্তর কী হবে? যে হর্ষবর্ধন। মাথায় রাখবে রবি কীর্তির আইহোল শিলালিপিতে হর্ষবর্ধনের বিরুদ্ধে দ্বিতীয় পুলকেশীরের বিজয় মানে জয়, সেই জয়ের বিস্তারিত বর্ণনা কিন্তু রয়েছে এই রবি কীর্তির আইহোল শিলালিপিতে। হোয়সালার রাজধানী হোয়সালার রাজ্যের রাজধানী কী ছিল বলো? মাথায় রাখবে হোয়সালা রাজ্যের রাজধানীর নাম কী ছিল? দাঁড় সমুদ্র। কি বললাম? দাঁড় সমুদ্র। সঙ্গম সাহিত্য কোন শাস্ত্রীয় ভাষায় রচিত হয়েছিল? মাথায় রাখবে সঙ্গম সাহিত্য তামিল শাস্ত্রীয় ভাষায় রচিত হয়েছিল। কোন রাজবংশ মধেরায় সূর্য মন্দির নির্মাণ করেছিল? মাথায় রাখবে চালুক্য রাজবংশ মধেরায় সূর্য মন্দির নির্মাণ করেছিল। বিখ্যাত উত্তরামেরু শিলালিপি কোন শাসকের সময় বলো? তা মাথায় রাখবে যে বিখ্যাত উত্তরামেরু শিলালিপি এটা হচ্ছে প্রথম পরান্তকের এই শাসকের সময়কালের আর কি, ঠিক আছে, বুঝতে পারছো তো? পরের প্রশ্ন দেখো, কল্যাণের চালুক্য বংশের প্রতিষ্ঠাতা কে বলো? কল্যাণের চালুক্য বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? মাথায় রাখবে তৈলব। কি বললাম? কল্যাণের চালুক্য বংশের প্রতিষ্ঠাতা ছিলেন তৈলব। চোল শিলালিপি অনুযায়ী গুরুকুল যে জমি অনুদান পেত তা ড্যাশ নামে পরিচিত ছিল? কি নামে পরিচিত ছিল? মাথায় রাখবে শালভোগ। যে চোল শিলালিপি অনুযায়ী গুরুকুলের জন্য দেওয়া জমিকে বলা হতো শালভোগ, ঠিক আছে। বলছে ভারতের প্রথম মসজিদে কোনটি বলো? ভারতের প্রথম মসজিদ হলো চেরামন জুমা মসজিদ। মাথায় রাখবে চেরামন জুমা মসজিদ, যেটা ভারতের প্রথম মসজিদ। নিম্নলিখিত মন্দিরগুলির মধ্যে কোনটি চোল রাজারা নির্মাণ করেছিল? চোল রাজাদের দ্বারা নির্মাণ করার কথা বলা হয়েছে, তাহলে এখানে বুঝতেই পারছো যে তাঞ্জোরের বৃহদেশ্বর মন্দিরটাই কিন্তু চোল রাজারা নির্মাণ করেছিল। চলো লাস্ট প্রশ্ন বলছে কোণার্কের বিখ্যাত সূর্য মন্দির কে নির্মাণ করে বা কে প্রতিষ্ঠা করে? মাথায় রাখবে প্রথম নরসিংহদেব কোণার্কের সূর্য মন্দিরটা প্রতিষ্ঠা করেছিল। এই ছিল তোমাদের প্রাচীন ভারত সম্পর্কিত তথ্য। 100টা ভিভিআই প্রশ্ন আমরা কিন্তু পড়ে নিয়েছি। এবার মধ্যযুগীয় ভারত আমরা দেখব। ঠিক একই রকমভাবে 20টা ক্লাসের মধ্যে আমি তোমাদের হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটিক্স, স্ট্যাটিক, জিকে বলো, কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য শুধু আমি একটা কি দুটো ক্লাস দিতে পারি একবারেই। সেখানে হচ্ছে জানুয়ারি টু তোমার হচ্ছে জুলাই বা যতদিন তোমাদের হচ্ছে পরীক্ষা না হচ্ছে 7 মাস কি 8 মাসের একটা ক্লাসেই আমি টোটাল কারেন্ট অ্যাফেয়ার্সটা করিয়ে দেবো, ঠিক আছে। এইভাবে মোটমাট 20টা ক্লাস দেবো, যেখানে আমি সমস্ত তোমাদের জিকে সিলেবাসটাকেই রিভিশন করিয়ে দেবো। আমার সঙ্গে জুড়ে থাকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো। আর পরীক্ষা দেওয়ার আগে অন্তত এই 20টা ক্লাস তুমি কিন্তু অবশ্যই করে যাবে। দেখবে এখান থেকেই 25টা প্রশ্ন ধরো তুমি পেয়ে গেলে। কেমন? চলো সবাই ভালো করে পড়বে। রাখছি। জয় হিন্দ।